আচ্ছা দেখ, তাহলে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো যখন রোটেট করে, সেই ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন আর রেডিয়াস অফ দ্য ইলেকট্রন এগুলো আমরা এক্সপ্রেস করেছিলাম, এগুলো আগের ভিডিওতে করা আছে। ভেলোসিটি অফ দ্য অরবিটাল ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো রোটেট করছে নিউক্লিয়াসের চারদিকে, আর রেডিয়াস অফ দ্য অরবিটাল ইলেকট্রন। তো এটা এক্সপ্রেস করেছিলাম দুটো ফর্মুলা থেকে। একটা আছে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা প্রয়োজনীয় অভিকেন্দ্রিক বল সেন্ট্রিফিউগাল ফোর্সকে সাপ্লাই করছে, তাহলে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4πε r² সমান mv স্কোয়ার বাই আর একটা ইকুয়েশন ছিল। আর আরেকটা ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান কনস্ট্যান্ট, যেটা বোরের সেকেন্ড পোস্টুলেট, সেটা mvr সমান nh ক্রস বাই nh বাই 2π। এই দুটো থেকে আমরা করেছিলাম, এটা আগের ভিডিওতে করানো আছে। তো এই এক্সপ্রেশনস গুলো থেকে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল এনার্জি অফ দ্য অরবিটাল ইলেকট্রন। টোটাল এনার্জি, টোটাল এনার্জি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি যে এক্সপ্রেশন সেটা আমরা জানি হাফ এম ভি স্কয়ার। যদি এম মাসের একটা ইলেকট্রন যদি ভি ভেলোসিটি নিয়ে রোটেট করে, তাহলে ওর কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তো কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার, হাফ ইন্টু এম ইন প্লেস অফ ভি, ইন প্লেস অফ ভি এটা লিখবো, তাহলে জেড স্কয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এন এইচ অফ স্কয়ার। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি হবে, এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এটা 2 আর এটা 4 এ কি হয়ে যাবে 8 এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার এইচ স্কয়ার। এটা হচ্ছে এক্সপ্রেশন অফ দ্য কাইনেটিক এনার্জি। So this is the expression of the kinetic energy. আর পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন কি হবে? পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে আমরা জানি যে দুটো চার্জ পার্টিকেল, if q1 and q2 চার্জ পার্টিকেল are separated by distance, কত separated by distance are, then the expression of the potential energy 1 by 4 pi epsilon q1 q2 divided by r। ঠিক আছে, এটা হয়। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন কি হবে? পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন যেটা হবে সেটা হচ্ছে ইপি। এখানে পোটেনশিয়াল এনার্জি কি, চার্জ অফ নিউক্লিয়াস, চার্জ অফ নিউক্লিয়াস হচ্ছে জেড ইন্টু ই ইন্টু চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন হচ্ছে মাইনাস ই। এখানে ম্যাগনিটিউড অফ দ্য ই হয় না, যেটা যেরকম নেচারের চার্জ সেরকম হবে, পজিটিভ হলে পজিটিভ হবে, নেগেটিভ হলে নেগেটিভ হবে। তাহলে জেড ই ইন্টু মাইনাস ই ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স কত, ওই রেডিয়াসটা, ইলেকট্রনটা যদি মনে করো আর রেডিয়াসে ঘোরে, তাহলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে ব্যাসার্ধ সেটাই তো ডিস্টেন্স, তো ব্যাসার্ধটা আর। দেন ইফ ইউ পুট দ্য ভ্যালু অফ আর ফ্রম দিস ইকুয়েশন, তাহলে এটা কি হয়ে যাবে, দেখ এটা হবে মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন থাকছে, আর আর এর ভ্যালুটা বসাচ্ছি। তো আর এর ভ্যালুটা 1 বাই আর যদি হয়, তাহলে আমি একবারই ডাইরেক্ট এটাকে উল্টে দিচ্ছি, তাই তো। এটা 1 বাই আর এ বসছে, তো মানে আরটা নিচে হবে, আরটা নিচে হলে কি হয়ে যাবে, এটা উপরে হয়ে যাবে আর এটা নিচে আসবে। তাহলে এটা হয়ে যাবে পাই এম জেড স্কয়ার ডিভাইডেড বাই এপসাইলন নট এন স্কয়ার এইচ স্কয়ার। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে পাই আর পাইটা কেটে দিই, তাহলে এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 হচ্ছে ডিভাইডেড বাই এখানে এটা এপসাইলন নট বাই মাধ্যমে ধরছি, তাহলে এটা 4 হয়ে যাচ্ছে, এপসাইলন নট স্কয়ার হয়ে যাচ্ছে, এন স্কয়ার হয়ে যাচ্ছে, আর এইচ স্কয়ার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। তাহলে টোটাল এনার্জির এক্সপ্রেশনটা কি হবে, এই জায়গাটা আমার প্রয়োজন নেই, এটা বোঝানোর জন্য বললাম। এটা ইলেকট্রোস্ট্যাটিক্সে তো পড়েছি, দুটো চার্জ পার্টিকেল যদি সেপারেটেড থাকে, কোনো একটা আর দূরত্বে থাকে, তাহলে ওদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি এরকম হয়। এটা হচ্ছে পোটেনশিয়াল। তা টোটাল এনার্জি কি হবে, এই জায়গাটা লিখে দিচ্ছি। টোটাল এনার্জি যেটা হবে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার এইচ স্কয়ার, প্লাস অফ মাইনাস যখন হবে তখন তো আলটিমেটলি মাইনাসই হয়ে যাবে, তাই তো। তো প্লাস দিয়ে লিখছি মাইনাস এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই
4 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার। তাহলে দেখি এই দুটোই যোগ করা মানে আলটিমেটলি বিয়োগই হওয়া, তো তাহলে নেগেটিভটা আছে, তাই তো? তাহলে এটা যদি সাবট্রাক্ট হয় তাহলে কি হয়ে যাবে, 1/8 হয়ে যাবে, তাই তো? এটা 1/8 আর এটা 1/4 আছে, তাহলে মাইনাস m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার হয়ে যাবে। এটা হচ্ছে টোটাল এনার্জির এক্সপ্রেশন, এটা হচ্ছে টোটাল এনার্জির এক্সপ্রেশন, এটা হচ্ছে টোটাল এনার্জির এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনস গুলোকে যদি আমি এখানে রেখে এই ভ্যালুগুলোকে এমনিতেও মনে রাখতে হবে। তো এই ভ্যালুগুলোকে যদি আমি এখানে লিখি, কাইনেটিক এনার্জি সমান কত হচ্ছে, কাইনেটিক এনার্জি হচ্ছে m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার। পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার। টোটাল এনার্জি কি হচ্ছে, টোটাল এনার্জি হচ্ছে মাইনাস m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার। এটা হচ্ছে, তাহলে এখানের মধ্যে যদি আমি রিলেশন ফাইন্ড আউট করি, দেখ এই রিলেশনটা আমি এইরকম লিখতে পারি যে কাইনেটিক এনার্জি, এরকম লিখতে পারি, দেখ এটা লিখছি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি তো সবসময় পজিটিভ হয়, তো মড ভ্যালু লিখছি। কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জি দুটোর ভ্যালু দেখ, ম্যাগনিটিউড দেখ, দুটোরই সেম, তাই না? এটারও যা আর এটারও তাই, শুধু এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আর পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে, মড অফ পোটেনশিয়াল এনার্জিটা ইপিটা কি হচ্ছে, ইপিটা হচ্ছে মড অফ ইপিটা দেখ কি হচ্ছে, ইপি এটা হাফ হচ্ছে, তাই তো? ইপি ডিভাইডেড বাই 2 করলে তো 8 হয়ে যায়, তাই না? তাহলে এইটা হচ্ছে রিলেশন, কাইনেটিক এনার্জির মান যা, পোটেনশিয়াল এনার্জির মান, টোটাল এনার্জির মানও তাই। আর পোটেনশিয়াল এনার্জির মান হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে পোটেনশিয়াল এনার্জির অর্ধেক করলে হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জি বা টোটাল এনার্জি। আর আরেকটা জিনিস হচ্ছে দেখ, এখানে টোটাল এনার্জির ভ্যালুটাই নেগেটিভ আসছে, নেগেটিভ। টোটাল এনার্জিটা হচ্ছে, টোটাল এনার্জি নেগেটিভ, এটার একটা সিগনিফিকেন্স আছে। কেন টোটাল এনার্জিটা নেগেটিভ হয়? টোটাল এনার্জি নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে যে কোনো জায়গাতে টোটাল এনার্জি নেগেটিভ হওয়ার মানে হচ্ছে দিস এনার্জি, এই এনার্জিটা কাকে বোঝাচ্ছে, বাইন্ডিং এনার্জিকে, বাইন্ডিং এনার্জিকে। মানে এখানে ইলেকট্রনটা তো নেগেটিভ চার্জ আর নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ, তাহলে ওখানে ইলেকট্রন নেগেটিভ আর নিউক্লিয়াসের মধ্যে কি আকর্ষণ বল কাজ করছে। আকর্ষণ বল কাজ করার জন্য ইলেকট্রনটা বাধা আছে নিউক্লিয়াসের চারিদিকে, হচ্ছে একটা বাধা বল দিয়ে, তো এটা একটা বন্ধন শক্তিকে বোঝাচ্ছে, তার জন্য এই নেগেটিভ সাইডটা আছে। যদি ইলেকট্রনটা পজিটিভ হতো, তুই ভাব যদি ইলেকট্রনটা পজিটিভ হতো তাহলে কি নেগেটিভ আসতো? এখানেই তো নেগেটিভ আসতো না, এটাই তো নেগেটিভ লিখতে পারতাম। চার্জ অফ ইলেকট্রন নেগেটিভ বলে নেগেটিভ লিখেছি পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটাই, তাহলে এটাই নেগেটিভ আসতো না। এটা যদি নেগেটিভ না আসতো তাহলে তো টোটাল এনার্জিটা তো যোগ করলেও তো নেগেটিভ আসতো না, তাই না? তাহলে এখানে টোটাল এনার্জি নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তি। বাইন্ডিং এনার্জি বলে এটা হচ্ছে মানে আকর্ষণ বলজনিত শক্তি, তার জন্য টোটাল এনার্জির ভ্যালুটা হয়েছে নেগেটিভ, ঠিক আছে? এইটা হচ্ছে টোটাল এনার্জির এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনসগুলোকে মনে রাখতে হবে। এটা প্রথমে কাইনেটিক এনার্জি, তারপরে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর তারপরে এখানে হচ্ছে টোটাল এনার্জি। আর এই এক্সপ্রেশনসগুলো, এই রেজাল্টগুলো প্রত্যেকটাই মনেই রাখতে হবে, ঠিক আছে? এরপর ব্যাপারটা হচ্ছে যে যেটা থার্ড পস্টুলেট বোরের তৃতীয় পস্টুলেট কি, যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট অরবিটে যখন ঘুরে, একটা নির্দিষ্ট কক্ষপথে যখন ঘুরে, ইলেকট্রনের শক্তিটা একই থাকে, সেম থাকে, স্বাভাবিক অবভিয়াসলি একই থাকবে। ইলেকট্রনের টোটাল এনার্জির এক্সপ্রেশনটা কোথায় পাচ্ছি দেখ, nth অরবিটে ইলেকট্রনের এনার্জি যে এক্সপ্রেশন হচ্ছে সেটা হচ্ছে মাইনাস m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার। এটা হচ্ছে, এবারে যদি মনে করো 1 ইলেকট্রন অ্যাটম হয়,
1 electron hydrogen atom, 1 electron atom like কি hydrogen atom, 1 electron atom like hydrogen atom, z is equal to কত হয়ে যাবে 1, z is equal to যদি 1 হয়ে যায় তখন ওই nth অরবিটে ইলেকট্রনের এনার্জির এক্সপ্রেশনটা হয়ে যাবে m e to the power 4 divided by 8 epsilon naught square h square into 1 by n square। তাহলে যখন E is equal to 1 হবে তখন ইলেকট্রনের এনার্জি যা, E is equal to 2 হবে, E is equal to 3 হবে, ইলেকট্রনের এনার্জি ডিফারেন্ট হবে। আর এই প্রত্যেকটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটা মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, চার্জ অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, এপসাইলন নট বায়ুর মাধ্যমে কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সব হচ্ছে কনস্ট্যান্ট। তো এই সব কনস্ট্যান্টের ভ্যালুগুলো বসালে এখান থেকে কি একটা নির্দিষ্ট ভ্যালু পাওয়া যায় এনের ইলেকট্রনের এনের অরবিটে একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে দেখ, এখানে এই ভ্যালুগুলোকে যদি আমি সব ভ্যালুগুলোকে যদি পুট করি তাহলে এই সব ভ্যালুগুলো পুট করলে এটা যে রেজাল্টটা পাওয়া যায় এখানে আমি লিখছি EN এর যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হয় -13.6 ইলেকট্রন ভোল্ট ইউনিটে, ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই n স্কয়ার, ইলেকট্রন ভোল্ট ইউনিটে, কিন্তু জুলে করলে তো চার্জ অফ ইলেকট্রন দিয়ে মাল্টিপল করতে হবে। তো এখানে তাহলে n is equal to 1 যখন হবে তখন এই এনার্জিটা কত -13.6 ইলেকট্রন ভোল্ট, n is equal to 2 হলে কত হয়ে যাবে এটা 4, 13.6 ডিভাইডেড বাই 4, তো 13.6 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 4 3 12 আর 4 4 16 -3.4, তাই তো। n is equal to 2 যখন হবে, n is equal to 3 যখন হবে তখন কি হয়ে যাবে 13.6 ডিভাইডেড বাই 9, 13.6 ডিভাইডেড বাই 9 হলে কি হবে এটা 9 1 9 আর এটা হচ্ছে কত 46 মানে হচ্ছে 9 5 45 5.1 মানে হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্টের মতো হবে, ঠিক আছে। তারপর n is equal to 4 যখন হবে তখন আরো ভ্যালুগুলো আরো ছোট হবে, এটার থেকেও ছোট হয়ে যাবে, ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে পাওয়া যাবে। তো এরপর যেটা বলতে চাইছি যে এই ইলেকট্রনগুলো যখন উপরের অরবিট থেকে নিচের অরবিটে যদি আসে, এগুলো তো উপরের অরবিট, n is equal to 1 মানে প্রথম কক্ষপথ যেটা কে সেল বলা হয়, একদম ইনার মোস্ট সেল, তারপরে এটা সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফোর্থ অরবিট, ফিফথ অরবিট, এরকম আছে। তো ইলেকট্রনগুলো যখন ট্রানজ্যাকশন হয় উপর অরবিট থেকে যখন নিচে নেমে আসে, এক নম্বর অরবিটে যদি ইলেকট্রনগুলো নামে তখন কি হয়, এই এক নম্বর অরবিটে যখন ইলেকট্রনগুলো নামে তখন ইলেকট্রনগুলো যে কোনো ইয়ে থেকে, যে কোনো এনার্জি শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো যদি এক নম্বর শক্তি স্তরে নামে তখন ইলেকট্রনগুলো একটা এনার্জি রেডিয়েট করে, ইলেকট্রনগুলো কি করে একটা এনার্জি রিলিজ করে, ঠিক আছে। এই ইলেকট্রনগুলো যে এনার্জি রিলিজ করে সেই এনার্জিগুলো মানে যে এনার্জিগুলো বলে সেই এনার্জিগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে বেরোয়। উপরের শক্তি স্তর থেকে যখন নিচের শক্তি স্তরে ইলেকট্রনটা আসে তখন কি করে একটা এনার্জি রিলিজ করে, একটা শক্তি নিঃসরণ ঘটায়, এবং যে শক্তিটা বেরোয় সেই শক্তিটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে বেরোয়, ঠিক আছে। তো সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে যে শক্তিটা বেরোয় সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে সেই শক্তিটাকে একটা বর্ণালী বীক্ষণ যন্ত্রে স্পেকট্রোমিটারে দেখা হয় যে কতটা কি পরিমাণ এনার্জির শক্তি ওটা বা কি ধরনের এনার্জি বেরোচ্ছে। তো এইগুলোকে বিভিন্ন বিভিন্ন সিরিজে ভাগ করা হচ্ছে। তো এই সিরিজগুলো তোরা পড়েছিস না, যেগুলো অ্যাটমিক স্ট্রাকচারে ক্লাস 11-এও পড়েছিলি। প্রথমের সিরিজটাকে কি সিরিজ বলে, প্রথমের সিরিজটাকে পাস কি সিরিজ বলে, তো এই সিরিজগুলোর একটা টেবিল করতে হবে, বুঝলি। এই সিরিজগুলোর একটা টেবিল করতে হবে, ওই টেবিলটাকে তোকে মনে রাখতে হবে। তো এই টেবিলটা একটা করে বোর্ডটা মুছে দিই। এটা আমি লিখে দিচ্ছি টোটাল এনার্জির এক্সপ্রেশনটা, তারপরে এই টেবিলটা যেটা এই সিরিজটা করছে এই জায়গাটা একটু করতে হবে। প্রথমে লিখ নিউক্লিয়াস মধ্যস্থিত ইলেকট্রনের মোট শক্তির রাশিমালা, নিউক্লিয়াস মধ্যস্থিত ইলেকট্রনের মোট শক্তির রাশিমালা। ইলেকট্রনগুলি ভি বেগ নিয়ে যদি আর ব্যাসার্ধের
বৃত্তপথে ইলেকট্রনগুলি ভি বেগ নিয়ে যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘূর্ণায়মান হয় সেক্ষেত্রে ইলেকট্রনগুলির গতিশক্তি ব্র্যাকেটে ই কে ই সাফিক্স কে ইন সেন্স অফ কাইনেটিক এনার্জি আর কি, ইলেকট্রনগুলির গতিশক্তি ই সাফিক্স কে ইলেকট্রনগুলির গতিশক্তি ই সাফিক্স কে সমান হাফ এম ভি স্কয়ার এবং স্থিতিশক্তি ব্র্যাকেটে ই সাফিক্স পি এবং স্থিতিশক্তি ব্র্যাকেটে ই সাফিক্স পি সমান হচ্ছে এটা জেডি ইন্টু মাইনাস সি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর, মানে এটা করে নিবি জেডি ইন্টু মাইনাস সি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন দিয়ে ভ্যালুগুলোকে বসান। এখানে ভি এর মান হচ্ছে এটা, ভি এর মান হচ্ছে এটা, আর আর এর মান হচ্ছে এটা, এটা করে নিবি। তারপরে করবি লিখবি কি টোটাল এনার্জি, মোট শক্তির রাশিমাল হচ্ছে এটা, ঠিক আছে। মোট শক্তির রাশিমালা এটা করে পরে মোট শক্তি একটু জায়গা লিখে দে যে n তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তির রাশিমালা হবে En is equal to এটা, ঠিক আছে। এবারে তারপরে লিখ 1 ইলেকট্রন অ্যাটম যদি পরমাণুতে একটি ইলেকট্রন থাকে, যদি পরমাণুটির একটি ইলেকট্রন থাকে এবং পরমাণুতে একটি ইলেকট্রন থাকে তাহলে Z is equal to 1 হবে। সুতরাং n তম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি En সমান হচ্ছে m e to the power 4 divided by 8 epsilon square h square into 1 by n square। ইলেকট্রনের মোট শক্তি হয়েছে তো, এটা সমান হচ্ছে En সমান হচ্ছে এই ভ্যালুটা পুরোটাই কনস্ট্যান্ট, এই ভ্যালুটা হচ্ছে এটা হয় m e to the power 4 divided by 8 epsilon square h square, এই ভ্যালুটা হচ্ছে 13.13.6 ইলেকট্রন ভোল্ট, শক্তি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই m স্কয়ার, 13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই m স্কয়ার। ঠিক আছে তো, এইটা পর্যন্ত করলেই হবে। এরপরে লিখ হাইড্রোজেন সদৃশ্য বর্ণালী, মানে 1 ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে হাইড্রোজেন সদৃশ্য পরমাণু মানে 1 ইলেকট্রন অ্যাটম, যেগুলো একটা ইলেকট্রন যদি হাইড্রোজেন সদৃশ্য পরমাণুর তোর বর্ণালীর বিভিন্ন শ্রেণীর তালিকা, যেটা কলিং দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, বিভিন্ন শ্রেণীর তালিকা। এটা হচ্ছে কি, যে মনে কর একটা ইলেকট্রন n তম কক্ষপথে হাইড্রোজেন সদৃশ্য পরমাণু মানে হচ্ছে যার ইলেকট্রন 1, তাই তো? যার ইলেকট্রন 1 যদি হয় তাহলে দেখ, ইলেকট্রন 1 যদি হয় তাহলে এখানে
টোটাল এনার্জি n-তম অরবিটের টোটাল এনার্জি হচ্ছে -m e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কয়ার h স্কয়ার ইনটু n স্কয়ার। তাই তো? এবারে দেখ, যদি মনে কর এটা ইনিশিয়াল অরবিট, n I আমি ধরছি সেন্সে। ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক n-তম কক্ষপথে, যদি প্রাথমিক অবস্থায় n-তম কক্ষপথে থাকে তাহলে সেখানে এটা হবে কত, m e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন স্কয়ার h স্কয়ার n I স্কয়ার। তাই তো? আর ফাইনাল অরবিটে nf সমান কত হবে, m e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন স্কয়ার h স্কয়ার nf স্কয়ার হবে ফাইনালে। তাই তো? এবারে ফাইনাল মানে কি, এটা উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে ইলেকট্রনটা আসছে আমি ধরে নিচ্ছি। তাই তো? তাহলে উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে ইলেকট্রনটা আসছে মানে nf ইজ গ্রেটার দেন ni। উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসছে, তো কতটা এনার্জি রিলিজ করছে সেটা হবে, কতটা এনার্জি রিলিজ করছে হবে e nf মাইনাস e ni হবে। তাই তো? e nf মাইনাস e ni যদি আমি করি, এটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি, এটা এটা হয়ে যাবে m e⁴ আর এটা আমি বসাচ্ছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি 8 এপসাইলন নট স্কয়ার হয়ে যাবে n স্কয়ার, সরি এটা h স্কয়ার, এটা h স্কয়ার হয়ে যাবে। আর এটা কি হবে, এটা হয়ে যাবে 1 বাই n I স্কয়ার মাইনাস 1 বাই nf স্কয়ার। হবে তো? উল্টে যাবে কারণ নেগেটিভ আছে, এটা নেগেটিভ আছে, তো নেগেটিভ আছে, তাহলে নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যাবে নি। এটা হবে রিলেশন। এই যে এনার্জিটা, এই এনার্জিটা h নিউ এর সাথে সমান হবে, কারণ এই এনার্জিটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের এনার্জি রূপে বিকিরণ হবে, আর তড়িৎচুম্বকীয় তরঙ্গের এনার্জি h নিউ হয় অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে h নিউটাকে আমি কি লিখতে পারি, hc বাই ল্যামডা লিখতে পারি। hc বাই ল্যামডা কেন লিখলাম, নিউ সমান c বাই ল্যামডা লেখা যায় তো, জানিস তো এটা, নিউ সমান c বাই c সমান নিউ ল্যামডা। তাহলে এখানে এটাকে hc বাই ল্যামডা কেন লিখলাম, কারণ এটা ল্যামডাটা বের করব, তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব, তরঙ্গ দৈর্ঘ্যের টার্মসে এটাকে আমি এক্সপ্রেস করব। যেহেতু কি ধরনের বর্ণালী অর্থাৎ কি কালারের তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেটা তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে বিবেচিত হয়, তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে নির্ণয় হয়, তার জন্য ল্যামডাটা বের করবো। তাহলে এখানে দেখ 1 বাই ল্যামডা সমান কি হয়ে যাবে, 1 বাই ল্যামডা সমান হয়ে যাবে m e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কয়ার h কিউব c ইন্টু 1 বাই ni স্কয়ার মাইনাস 1 বাই nf স্কয়ার। এটা হবে তো? এটা হচ্ছে 1 বাই ল্যামডা সমীকরণ। তো এই 1 বাই ল্যামডার যে সমীকরণটা আমি পেয়েছি, এই 1 বাই ল্যামডা এই যে ভ্যালুটা দেখ, এই ভ্যালুটা হচ্ছে পুরোটাই কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালুটা, এই পুরো কনস্ট্যান্টের ভ্যালুটা যদি আমি লিখি 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হয়ে যাবে, এই পুরো কনস্ট্যান্টের ভ্যালুটাকে এটা কি বলা হয় বলতো, এটা বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে, রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1 বাই ni স্কয়ার মাইনাস 1 বাই nf স্কয়ার। এই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা কত হয়, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয়। এই ভ্যালুটা কত হয় আমার এখানে পেজ করতে হবে, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা কত হয় 0.00 সামথিং, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু of Rydberg constant, Rydberg constant value এটা হয় SI ইউনিটে 1.09 into 10 to the power একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা
7টা 10⁻7 পার মিটার। পার মিটারেই হবে 1/λ যেহেতু আছে 1/λ, ল্যামডার একক তো মিটার এসআই পদ্ধতিতে, তাহলে এটা তো এগুলো তো সংখ্যা, এগুলো যদি সংখ্যা হয় তাহলে এটার একক কি হবে? পার মিটার হবে, লেন্থ ইনভার্স হবে। তো এটা হচ্ছে রেডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু, ঠিক আছে। এসআই পদ্ধতিতে। আর এইখানে এই সিরিজগুলো কিরকম ভাবে ফর্ম করে, এনআই তো ইনিশিয়াল অরবিট, মানে ইনিশিয়াল পাথ, যে অবস্থায় ইলেকট্রনটা, মানে যেখানে ইলেকট্রনটা আপতিত হচ্ছে উচ্চতর কক্ষপথ থেকে, যদি এনআই ইজ ইকুয়াল টু 1 হয়, এনআই ইজ ইকুয়াল টু যখন 1 হবে তখন এটা হচ্ছে লেমান। এটার একটা টেবিল করতে হবে, এই টেবিলটা হবে না আজকে। এনআই ইজ ইকুয়াল টু যদি 2 হয়, যখন 2 নাম্বার সেলে ইলেকট্রনগুলো পড়বে তখন সেটা হচ্ছে কি 2 নাম্বার সেলে ব্র্যাকেট। 3 নাম্বার সেলে যখন পড়বে তখন সেটা হচ্ছে প্যাসেন্ট। 4 নাম্বার সেলে যখন পড়বে তখন সেটা হচ্ছে 4 নাম্বার সেলে ওটা কি বলে, 3 নাম্বার সেলে প্যাসেন্ট, 4 নাম্বার সেলে 2 নাম্বার সেলে বামার, 3 নাম্বার সেলে প্যাসেন্ট, 4 নাম্বার সেলে ব্র্যাকেট, আর 5 নাম্বার সেলে যখন পড়বে তখন সেটা হচ্ছে ফন্ট। তো এইভাবে এই সিরিজগুলোর একটা টেবিল করতে হবে, বুঝলি, যে সব থেকে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কত হবে, কতটা রেঞ্জ জুড়ে তরঙ্গ দৈর্ঘ্যটা হয়, ওই রেঞ্জ জুড়ে যে তরঙ্গ দৈর্ঘ্যটা, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে পড়ে, এই সব জিনিসগুলোর জন্য একটা টেবিল করতে হবে। ওই টেবিলটাকে মনে রাখতে হবে, সেই টেবিলটা আমি করে দেবো। এইখানে পর্যন্ত আপাতত করে রাখতে হবে, তারপরে টেবিলটা করতে হবে। টেবিলটা করতে গেলে এটা বুঝতে হবে। এটা লিখে নিবি, একটা জিনিস শুধুমাত্র লিখে লে ইলেকট্রনগুলি নিম্নতরতম কক্ষপথ এনআই এবং উচ্চতর কক্ষপথ এন সাফিক্স আই এবং উচ্চতর কক্ষপথ এনএফ হলে, উচ্চতর কক্ষপথ এনএফ হলে ইএনএফ গ্রেটার দেন ইএনআই হবে, ক্যাপিটাল ইএনএফ, এনার্জি অফ এনএফ ইজ গ্রেটার দেন এনআই হবে, এবং ইলেকট্রনটি উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে স্থানান্তরিত হলে, উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে স্থানান্তরিত হলে একটি শক্তির বিকিরণ ঘটাবে, একটি শক্তির বিকিরণ ঘটাবে যে শক্তি বিকিরণ ঘটাবে যে শক্তি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তির আকারে, যে শক্তি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তির আকারে যে শক্তি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তির আকারে নিশ্চিত হবে, নিশ্চিত হবে। তারপরে লিখ তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি, মানে এটা তড়িৎ শক্তির আকারে নিশ্চিত হবে। তো এটা লিখ, ওটা লেখার পরে এটা যেটা করা আছে এটা করে নিবি, ঠিক আছে, এটা যেটা করা আছে এটা করবি, ঠিক আছে। তারপর ওই টেবিলটা আমি করবো।